স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসফুজ্জামান। ঢাকার মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ওয়ার্ডে একসঙ্গে 6 শিশুর মৃত্যু হয়েছে। সেখানে আছেন সহকর্মী আলওয়ান খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলওয়ান, এসির গ্যাস লিকেজ থেকে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে, আপনি কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। আসিফ, আসলে তথ্যটি এরকমটি আমরা জানতে পেরেছি। এখানে পুলিশের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই এখানে নবজাতকে ওয়ার্ডের 6 শিশুর ও সাফোকেশনে মারা গেছে, এই তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি। বিস্তারিত হয়তো তদন্ত সাপেক্ষে জানা যাবে। আমরা এখানে এসে দেখেছি নবজাতকের স্বজনরা আহাজারি করছে, তারা নানাভাবে তাদের যে শোক প্রকাশ করছে। এখন পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে, মৃতের সংখ্যা আরও বেশি থাকতে পারে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই মৃত্যুর সংখ্যা যে 6 জন তা না, আরও বাড়তে পারে এমনটি কিন্তু আমরা তথ্য পাচ্ছি। এখানে মগবাজারের আদ্দিনের যে হাসপাতাল, সে হাসপাতালে কিন্তু ঘটনা ঘটেছে। স্বজনরা কিন্তু আহাজারি করছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের অবস্থান জানায়নি। এই তথ্যটি 6 জনের মৃত্যুর তথ্যটি আমাদেরকে পুলিশ নিশ্চিত করেছে। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করেছি, গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু ঢুকতে পারেনি। তবে এই তথ্যটি এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে যে 6 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বাকি আরও মৃতের তথ্য আসতে পারে, কারণ সাফোকেশন যখন হয় ওয়ার্ডের ভিতরে কিন্তু শিশুরা ছিল এবং ঘটনাটি কিন্তু ঘটে মধ্যরাতে। গণমাধ্যম কিংবা পুলিশ তথ্যটি জানতে পারে সকাল 11টা নাগাদ। তার আগেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং মৃত্যুর সংখ্যা যে 6 জন বলা হচ্ছে, 6-এর অধিকও ঘটার সম্ভাবনার কথাও কিন্তু বলছে প্রশাসন। আমরা হচ্ছে এই আদ্দিন হাসপাতালের শিশু ওয়ার্ডের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ওয়ার্ডেই কিন্তু ডেলিভারি ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, তার পাশেই হচ্ছে গিয়ে নবজাতক ওয়ার্ড। এই ওয়ার্ডে কিন্তু এই ঘটনাটা ঘটে। গ্যাসের যে সিলিন্ডার কিংবা যান্ত্রিক ত্রুটি, গ্যাসের সিলিন্ডারের যান্ত্রিক ত্রুটি, এই দুই কারণ যে কোনো একটি কারণে এই ঘটনা ঘটতে পারে এমন ধারণাই কিন্তু করা হচ্ছে। তদন্ত করা সাপেক্ষে কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো যে এইখানের এই শিশু মৃত্যু কি কারণে হয়েছে এবং তার প্রকৃত কারণটা কি। এবং পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে যে 6 শিশুর মৃত্যুর ঘটনাটি ছাড়াও আরও মৃত্যুর ঘটনা ঘটতে পারে, যেহেতু পুরুষ শিশু এখানে কিন্তু নবজাতকের সংখ্যা কিন্তু 6-এর অধিকও ছিল, যার কারণে তারা কিন্তু মৃত্যুর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা এরকমটি আমরা ধারণা করছি এবং প্রশাসন কিন্তু ধারণা করছে যে আরও বেশি মারা যেতে পারে। আসিফ, গতকাল মধ্যরাতেই কিন্তু এই ঘটনাটি ঘটে, গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়। সেই সিলিন্ডার লিকেজ হওয়ার পরেই এখানে নবজাতকরা সাফোকেশন তৈরি হয়। সাফোকেশনের কারণে কিন্তু শিশু মারা যায়। এখন পর্যন্ত 6 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। হয়তো মৃতের সংখ্যা কিছুটা বাড়ার সম্ভাবনা আছে, এরকমটা আমরা এখন পর্যন্ত জানতে পারলাম। আসিফ। জি, ধন্যবাদ আলওয়ান খান। রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে আজও রাজধানী ছাড়ছেন না অনেকে। এই বিষয়ে জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, এই পর্যন্ত কমলাপুর থেকে কয়টি ট্রেন ছেড়ে গেছে এবং স্টেশনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আসিফ, এ পর্যন্ত সকাল থেকে বেশ কয়েকটি ট্রেনই কমলাপুর থেকে ছেড়ে গেছে, কিন্তু আমরা যেটা খোঁজ নিয়েছি যে এই ট্রেনগুলো সব বড়গুলো শিডিউল বিপর্যয় না থাকলেও বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। যেমন আমি যদি আপনাদেরকে জানাই,
যে অন্তত 15টি ট্রেনের মধ্যে 5টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে এবং সেগুলো কোনোটা 30 মিনিট, কোনোটা 40 মিনিট, কোনোটা আবার 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত দেরিতে ছেড়েছে। ধূমকেতু এক্সপ্রেস প্রায় 30 মিনিট দেরিতে ছেড়ে যায়। আবার নীলসাগর এক্সপ্রেস ছাড়ে নির্ধারিত সময় প্রায় 1.5 ঘন্টা পরে। এছাড়া রংপুর এক্সপ্রেস, তিতাস এবং একতা এক্সপ্রেস এগুলো বিলম্বিত হয়। আরেকটি বিষয় আমি আপনাকে যদি দেখাতে চাই, আমার ক্যামেরায় যদি দেখাতে চাই যে পিছনে মোহনগঞ্জ এক্সপ্রেস আছে যেটি ময়মনসিংহে যাবে। এই ট্রেনটি 1টা 15তে ছাড়বে। এটা মোটামুটি নির্ধারিত সময়ে এসেছে এবং যাত্রীরা নির্বিঘ্নে আস্তে ধীরে এখানে উঠতে পারছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, সকালে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি থাকার কারণে অনেক যাত্রী সময় মতো এসে পৌঁছতে পারে। ফলে বেশ কিছু যাত্রী তাদের নির্ধারিত যে ট্রেন সেই ট্রেনটি মিস করেছেন এবং ট্রেনটি মিস করার ফলে তারা প্ল্যাটফর্মে অনেক সময় ধরে কাটিয়েছেন এবং আমি অনেককে দেখেছি পাটি পেরে শুয়ে বসে সময় কাটাচ্ছেন। তারা বলছেন যে তারা চেষ্টা করবেন বিকল্প পথে বা পরবর্তীতে কোনোভাবে ট্রেনের টিকিট কেটে যাওয়া যায় কিনা। আর এখন যদি প্ল্যাটফর্মের অবস্থা দেখাই আপনাকে, যে প্ল্যাটফর্মে এখন অনেকটাই ফাঁকা, কারণ কিছুক্ষণ আগেই আরেকটি উত্তরবঙ্গগামী আরেকটি ট্রেন ছেড়ে গেছে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার যেটা, সেই ট্রেনটিতে বারবার করে রেলওয়ে কর্তৃপক্ষ এবং রেলওয়ে পুলিশ বারবার করে বলছে ট্রেনের ছাদে করে যাত্রীদের যাওয়া যাবে না। কিন্তু আমরা দেখেছি ট্রেনের ছাদে নারী, পুরুষ, এমনকি শিশু পর্যন্ত ট্রেনের ছাদে করে গিয়েছে এবং যে বগিগুলো শোভন চেয়ার বা শীতাতপ নিয়ন্ত্রিত যে বগিগুলো রয়েছে, সেই বগিগুলো ছাড়া বাকি সব বগিতে উপচে পড়া ভিড় ছিল। অনেকেই টিকিট ছাড়াই উঠেছেন, বলেছেন স্ট্যান্ডিং টিকিট, কিন্তু স্ট্যান্ডিং টিকিট না নিয়ে উঠেছেন। ফলে বেশ কিছু যাত্রী আছেন যারা টিকিট কেটেও দাঁড়িয়েছিলেন, তারা কোনোভাবেই তাদের নির্ধারিত যে আসন সেখানে উঠতে পারেনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। কিছু যাত্রী আছেন যারা বলেছেন তারা এয়ারপোর্টে যে প্ল্যাটফর্ম সেখান থেকে উঠতে চেয়েছেন, কিন্তু সেখানে অনেক ভিড় দেখে তারা কমলাপুরে চলে এসেছেন, কিন্তু কমলাপুরে এসেও তারা তাদের নির্ধারিত যে কামরা সেই কামরায় উঠতে পারেননি। এটা নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। আর আমরা এই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে ঈদের সময় যত চেষ্টাই করা হোক সাধারণ মানুষকে কোনোভাবেই নিবৃত্ত করা যায় না ট্রেনের ছাদে ওঠা থেকে। আর যদি এটা করা হয় তখন ট্রেনের আরও বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য তারা বাধ্য হচ্ছেন অনুমতি দিতে। এছাড়া শিডিউল বিপর্যয় নিয়ে যদি আমি কথা বলি, শিডিউল বিপর্যয় বিষয় যেটি বলা হয়েছে, বলছেন যে ওয়েদার খারাপ এবং হচ্ছে যে অনেক সময় খড়ের গাদা রাখা আর কিছুটা সমস্যার কারণে আসলে শিডিউল বিপর্যয়গুলো হচ্ছে। তবে তারা এটাও বলছেন যে ফিরতি পথে যেন যাত্রার ভোগান্তি না হয় সে ব্যাপারে তারা সচেষ্ট থাকবে। আসিফ। জি, ধন্যবাদ লাবণী গুহ। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পয়েন্টে যানবাহনের কিছুটা ধীরগতি থাকলেও অন্য সব পয়েন্ট দিয়ে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। এছাড়া ঢাকা আরিচা মহাসড়ক দিয়েও নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে। পরিস্থিতি জানাতে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম এবং ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 40 কিলোমিটার এলাকায় যানজট রয়েছে এবং সেখান থেকে যুক্ত আছেন সুমন খান। আমরা প্রথমেই চলে যাব এম এ হালিমের কাছে। হালিম, সড়কের এই মুহূর্তে অবস্থা কেমন দেখছেন? ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানান। আসিফ, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, এই মহাসড়কের যেটি বাইপাইল, এই বাইপাইলে কিন্তু সবসময় একটি যানজট আমরা দেখতে পাই। সেটি হচ্ছে এখানে একটি সরু ব্রিজ রয়েছে এবং এই মুহূর্তে আপনি দেখায় দেখতে পাচ্ছেন যে ঢাকা জেলা পুলিশ সুপার এবং ঢাকা জেলার ডিসি তিনি এখানে এই মুহূর্তে এখানে পরিদর্শনে আসছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, যেহেতু রাত পহলে ঈদ, সেই ঈদ উপলক্ষে কিন্তু গতকালকে শিল্পাঞ্চলের কারখানাগুলো ছুটি হওয়ার পরই কিন্তু দুপুরের পর থেকে যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে এই যানবাহন বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু সেই যানজট কিন্তু আমরা সেই যানজট ছিল এবং সেটি আস্তে আস্তে সকালের দিকে যেটি আমরা অনেকটা ক্লিয়ার দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যে আমি বাইপাইলে রয়েছি, সেই বাইপাইলে কিন্তু আজও কিন্তু মানুষ তারা ঈদের ছুটিতে তারা বাড়িতে যাচ্ছেন। এবং একটি বিষয়টাকে বলিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই বৈরী আবহাওয়া বৃষ্টির কারণে কিন্তু একদিকে এলিভেটেড এক্সপ্রেস নির্মাণের কাজ, আর একদিকে বৃষ্টি, এবং সেই দিকে মানুষের কিন্তু একটি ভোগান্তি আমরা দেখতে পেয়েছি কয়েকদিন যাবৎ। আমরা এখন যদি একটু বলি যে সুখবরটি, সেটি হচ্ছে যে বাইপাইলের যে আমরা যানজটটি দেখতে পেয়েছিলাম সকালের দিকে, সেটি কিন্তু আস্তে আস্তে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে কিন্তু সেটি ক্লিয়ার হয়ে গেছে। এটি হচ্ছে মূল কেন্দ্র
এর কারণে কিন্তু আমরা গত রাত্রে আমরা দেখতে পেয়েছি যে সেটি 15 থেকে 20 কিলোমিটার যানজট চন্দ্রা থেকে জিরানি এবং নবীনগর থেকে যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত যানজট তৈরি হয়েছিল, কিন্তু সেটি গভীর রাতে ক্লিয়ার হয়েছে। এই মুহূর্তে সুখবর যেটি আপনাকে বললাম যে মানুষ কিন্তু এখনও যাচ্ছে বাড়িতে এবং তারা এখন মানুষ থাকলেও কিন্তু পরিবহন কিছুটা সংকট আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই নবীনগর চন্দ্রা এবং ঢাকা ইচ্ছা মহাসড়কে কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। আসিফ। জি হালিম, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে, রয়েছেন সুমন খান। সুমন, যানজট কি কমেছে এবং মহাসড়কে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আসিফ, আপনাকে ধন্যবাদ। আমি দুঃখের সাথে জানাচ্ছি যে নবীনগর থেকে যমুনা সেতু পর্যন্ত লক্ষ্য করবেন যে গাড়ির যে সারি রয়েছে 1 ইঞ্চিও গাড়ি সামনের দিকে এগোচ্ছে না এবং কি গাড়ি পিছল হওয়া এবং কি যমুনা সেতুর যে টোল আদায় সেই টোল আদায় দফায় দফায় বন্ধ হওয়ার কারণেই মূলত এই যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে পুলিশ 1000-এর উপরে টাঙ্গাইলে পুলিশ সদস্য এই মহাসড়কে কাজ করছে, তারপরও যানজট নিরসন হচ্ছে না। আপনি সারি এবং কি হচ্ছে যমুনা সেতুর যে টোল প্লাজা, সেই টোল প্লাজায় আমি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় প্রায় 3 থেকে 3.5 কোটি টাকার মতো টোল আদায় হয়েছে। এছাড়া বৌরি আবহাওয়ার কারণে বৃষ্টি, একাধিক যে সকালবেলায় যে মুষলধারে বৃষ্টি ছিল, সেই বৃষ্টির কারণে গাড়ি পিছল হয়ে যায় এবং কি যানজটের সৃষ্টি হয়। আপনি লক্ষ্য করবেন যানজটের এই গাড়ি আপনার ট্রাকে এবং কি বিভিন্ন বাসে এবং কি ট্রাকের ছাদে করে এবং কি গরুবাহী পশুবাহী যে ট্রাক রয়েছে, সেই পশুবাহী ট্রাকেও মানুষ দেখতে পারবেন। এই যানজটের কারণে মূলত বিশেষ করে শিশুদের বেশি কষ্ট হচ্ছে, বয়স্ক যারা আছে তাদের কষ্ট হচ্ছে। আমি একাধিক যাত্রীর সাথে কথা বলেছি, কোনো যাত্রী বলছে যে 12 ঘন্টা 13 ঘন্টা যাবত এই গাড়িতে রয়েছে এবং কি বসে আছে এবং কি বিশেষ করে ছোট বাচ্চারা, ছোট শিশু যে রয়েছে, ছোট শিশুদের বিশেষ করে কষ্ট হচ্ছে। এছাড়া যারা বয়স্ক আছে সেই বয়স্কদেরও কষ্ট হচ্ছে। এছাড়া আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে এই যানজট নিরসনের জন্য যে মহাসড়কে নির্বাহী হাকিমরা কাজ করছে, এক্সিকিউটিভ কাজ করছে, তাদের সাথে আমি কথা বলেছি, জানিয়েছেন তারা অতিমাত্রায় যে বিষয়টি বলেছেন যে তারা প্রশাসনের মাধ্যমে এবং কি মোবাইল টিমের মাধ্যমে অনেক গাড়ি ওভার স্পিড করছে, সেই কারণে গাড়ি উল্টাপাল্টা ঢোকাচ্ছে, সেই কারণে তারা জরিমানা করছে। এছাড়া মহাসড়কের যে যানজটের মূল কারণটি হচ্ছে যমুনা সেতুর যে টোল আদায়, সেই টোল আদায় দফায় দফায় বন্ধ হয়েছে আর একাধিক গাড়ি বিকল হয়েছে। রেকার দিয়ে সেগুলো দ্রুতই নিরসন করা হচ্ছে। তো আসিফ, এ ছিল টাঙ্গাইল থেকে যানজটের সর্বশেষ। পরের বুলেটিনে আমরা জানিয়ে দেব বাকি বিষয়। জি সুমন খান, আপনাকে ধন্যবাদ। এবার জানবো কোরবানির পশুর হাটের খবর। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, কাল তো ঈদ, আজ শেষ দিনের হাটে বেচা বিক্রি কেমন হচ্ছে আর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় কোরবানির যে পশুর হাটগুলি রয়েছে একেবারেই কিন্তু কাটামানিতে ক্রেতা বিক্রেতা বিস্তৃত হচ্ছে। আমরা যদি দেখেছি সকাল থেকে কিন্তু ক্রেতার সমাগম একেবারেই কম। আর গরুর দামের যে বিষয়টি আপনি জানতে চাচ্ছিলেন, গরুর দাম কিন্তু যে গরুটি ছিল 1,70,80,000 টাকা, সেই গরুটি এখন কিন্তু প্রায় 30 থেকে 40,000 টাকা কমে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা ব্যাপারীরা যে বিষয়টি জানিয়েছেন, টানা বৃষ্টিতে এবং আজ সকালে যে বৃষ্টিটি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু গরুর দাম পড়ে গেছে এবং পড়ে যাওয়ার কারণে আর ক্রেতারা যে বিষয়টি জানাচ্ছেন তারা কিন্তু সামর্থ্য অনুযায়ী সেই গরুকে কিনতে পারছেন। এবং যে বিষয়টি আমরা কথা বলেছিলাম ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই, এখানে দেখা যাচ্ছে সকাল থেকেই ক্রেতারা আসছে, উঠছেন, দেখছেন এবং দামাদামি করছেন এবং তাদের সামর্থ্য অনুযায়ী সেই কাঙ্ক্ষিত গরুটি কিন্তু তারা কিনে নিয়ে যাচ্ছেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি, টানা বৃষ্টিতে আগে যেহেতু বৃষ্টি হয়েছে, আজ শেষ দিনে কিন্তু হাটগুলিতে একেবারেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তার কারণে ভোগান্তিতে পড়েছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই। এবং হাটগুলিতে যে বিষয়টি আমরা দেখেছি,
বড় গরুর তুলনায় কিন্তু মাঝারি এবং ছোট সাইজের যে গরুগুলি রয়েছে সেই গরুর দিকে চাহিদাই কিন্তু বেশি লক্ষ্য করা গেছে ক্রেতাদের যোগ। এবং আমি যে হাটটিতে দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জের শহীদনগর এলাকার যে পাঠাননগর যে হাটটি রয়েছে, আমরা কথা বলেছিলাম এখানকার রিজার্ভার সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন আজ শেষ দিনেও কিন্তু এখন পর্যন্ত 40% গরু বিক্রি হয়েছে, অর্থাৎ 60% গরু কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয়নি বলে তারা দাবি করছেন। এবং এই বৃষ্টির কারণে কিন্তু এটি হয়েছে এবং যে সমাগম গত রাতেও কিন্তু বেশি ছিল, জমজমাট ছিল। এখন আজ সকালে বৃষ্টি হওয়ার কিন্তু ক্রেতা সমাগম কম দেখা যাচ্ছে এবং এই বেলা বাড়ার সাথে সাথে আজ যেহেতু শেষ দিন এবং আগামীকাল ঈদ এবং এই আগামীকাল শেষ দিন, সেক্ষেত্রে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম বাড়বে বলে তারা কিন্তু জানিয়েছেন আমাদের। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি প্রতিটি নারায়ণগঞ্জে 95টি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে এবার। এবং এই পশুর হাটে যে বিষয়টি দেখানো হচ্ছে যে আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে আমাদের জানিয়েছেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কাজ করছেন এবং সেই সাথে হাটগুলিতে যে সরকার নির্ধারিত 5% যে হাসলি রয়েছে সেই হাসলি বেশি নিলে কিন্তু তারা এখান থেকে তারা কিন্তু এই বিষয়টি দেখছেন এবং 95% হাসলি বেশি নিয়েছেন কিনা সেই বিষয়টি তারা কিন্তু জরুরিভাবে জরিমানা করছেন এবং ব্যবস্থা গ্রহণ করছেন। এখন পর্যন্ত হাটগুলিতে ক্রেতা সমাগম আস্তে আস্তে আসতে শুরু করেছেন এবং আজ শেষ দিনে তারা যে ক্রেতারাও সামর্থ্য অনুযায়ী গরু ব্যাপারীরাও দাম পাচ্ছে না বলে জানিয়েছেন। এই ছিল আসলে আমার পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ গৌতম শাহ। ঈদের লম্বা ছুটিতে ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ছুটি শুরুতেই চাহিদা মাফিক টাকা না পেয়ে হতাশ অনেকে। বিশ্লেষকদের বলছেন, গ্রাহকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংকের নিয়মিত তদারকি ব্যবস্থা জোরদার করা উচিত। 25 মে থেকে ঈদুল আজহার টানা 7 দিনের ছুটিতে নগদ টাকা সরবরাহ যাতে ঠিক থাকে সেজন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ সময় সব বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের ডিজিটাল লেনদেন ও এটিএম সেবা সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে কড়া নির্দেশনা সত্ত্বেও রাজধানীর বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলোয় টাকার সংকট দেখা গেছে। কোনো বুথ সম্পূর্ণ বন্ধ, আবার কোথাও কোথাও বেঁধে দেওয়া হয়েছে টাকা তোলার সীমা। ওগুলাতে বিকাশ নগদে লেনদেন এখন করা যাচ্ছে না, বড় ধরনের লেনদেন। তা আমরা ব্যাংকের বুথগুলো থাকাতে আমাদের সুবিধা হয়েছে। ঢাকা যে বাণিজ্যিক এরিয়ার আশেপাশে যে বুথগুলো আছে সেগুলা উঠানের চেয়ে টাকা জমা বেশি পড়তেছে। তো জমা বেশি পড়ার পরিপ্রেক্ষিতে হচ্ছে টাকা নিচ্ছে না। হ্যাঁ, তো আমাদের এই জন্য এক বুথ থেকে আরেক বুথে যাওয়ার লাগতেছে, এই জন্য হয়রানিটা একটু বেশি হচ্ছে আর কি। বিশ্লেষকরা বলছেন, টানা বন্ধে যাতে গ্রাহকের কোনোভাবেই টাকার সংকট না হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি জরুরি। 7 দিনের একটা ছুটি, তো এই সময়টাতে মানুষের নগদ অর্থ লাগবে, তো সেটার জন্য ব্যাংককে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকে এই সময়ে নগদ অর্থ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কোরবানির পশু কেনা ও অন্যান্য খরচের কারণে কোরবানির ঈদের আগে নগদ টাকার চাহিদা থাকে বেশি। ফলে এ সময় এটিএম এর ভোগান্তিতে গ্রাহকদের উৎকণ্ঠা বেড়েছে। পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকেই নির্দেশনা থাকবে ব্যাংকগুলোর জন্য, তারপর যে সকল ব্যাংকের এটিএম বুথ আছে তাদের জন্য এবং এমএফএসগুলোর জন্য, পজ মেশিন যাদের ব্যবহার করে তাদের সবার জন্য। যেমন বলা হচ্ছে যে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে কোনো এটিএম বুথে যে যান্ত্রিক ত্রুটি, এটিএম মেশিনটা ভালো না, আমরা এই কথা শুনতে চাই না। মেশিনগুলি সচল থাকতে হবে, মেশিনগুলোতে পর্যাপ্ত অর্থ থাকতে হবে। এদিকে টানা ছুটিতে ব্যাংকগুলোর সব এটিএম বুথে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাসিব, কাল তো বাংলাদেশের ম্যাচ, দলের প্রস্তুতি কেমন হয়েছে এবং পাশাপাশি প্রতিপক্ষ মালদ্বীপের প্রস্তুতির খবরও আমাদের জানাবেন।
আসলে বাংলাদেশের ম্যাচটা আসলে অনেক বড় একটা হাইপ, কারণ বর্তমান চ্যাম্পিয়ন তারা দুবারের চ্যাম্পিয়ন, তো সব মিলে আসলে এই ম্যাচটার প্রতি একটু বেশি আগ্রহ, কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যদি টুর্নামেন্ট শুরু হচ্ছে 25 তারিখে, দ্বিতীয় অর্থাৎ দুদিন যে বিরতি, সেই বিরতি শেষে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, এবং সেই ম্যাচটি যাদের বিরুদ্ধে তারা হচ্ছে মালদ্বীপ, যারা কিনা প্রথম ম্যাচে উদ্বোধনী ম্যাচে তারা ভারতের কাছে 11-0 গোলে হেরেছে। সেদিক থেকে বলাই যায় যে যেহেতু ভারত যেখানে মালদ্বীপকে 11টা গোল দিয়েছে বা তাদের এগেস্টে 11টা গোলে বা বড় জয় পেয়েছে, বাংলাদেশ যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা নিশ্চয়ই ভালো কিছু করবে, তেমনটা আসলে সবাই প্রত্যাশা করছে। দলের মধ্যেও একটা আত্মবিশ্বাস তো আছেই, পাশাপাশি হচ্ছে আজকে সকালে অনুশীলন নাই, বিকালে 4:30টার দিকে হচ্ছে অনুশীলন হবে এই দলটির ব্যাবলন অলিম্পিক স্টেডিয়ামে বিকালে 4:30টায়, বাংলাদেশ সময় বিকাল 5টায়। এবং যেটা আমি এর আগে আমাদের সংবাদে বলেছিলাম যে কোনো সংবাদ সম্মেলন থাকছে না, আমরা হচ্ছে অন স্পটে কোচ এবং প্লেয়ারদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানবো যে চূড়ান্ত ফরমেশনে কি। তবে হ্যাঁ, দলের যে অবস্থা তাতে আসলে জয় দিয়ে শুরু করা যে তাগিদ, যেটা আসলে খেলোয়াড়রা চান, সেমনটাই আসলে তাদের মধ্যে কাজ করছে। এবং একই সাথে হচ্ছে টুর্নামেন্টের ফাইনাল হচ্ছে 6 জুন, বাংলাদেশে মেয়েরা খুব করে চান, খুব আগ্রহ নিয়ে চান এবং খুব মনোবল তারা দৃঢ় যে তারা এবারও ফাইনাল খেলবেন এবং শিরোপা নিয়ে তৃতীয়বারের মতো শিরোপা নিয়ে দেশে ফিরবেন, তেমন আসলে প্রত্যাশা তাদের মধ্যে রয়েছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে টেকনিক্যাল সাইড, আমাদের যে ফরেন প্লেয়ার আনিকে রানিয়া সিদ্দিকী, তিনি দলের সাথে জয়েন করেছেন, ধাইরেন্দ্র তিনি ছিলেন, এখানেও তিনি দলের সাথে অনুসরণ করছেন, তাকে নিয়ে একটা আলাদা উচ্ছেন, তাকে নিয়ে মূল প্ল্যানিংটা আসলে কোচ পিটার বাটলার করছেন। পাশাপাশি আফিদা আছেন, শিউলি আজিম আছেন, মারিয়া মান্ডা, ঋতুপর্ণার মতো আমাদের স্টার আছেন, তারকা খেলোয়াড় রয়েছে। তো সবকিছু মিলে একটা উচ্ছ্বাস এবং এক ধরনের একটা আত্মবিশ্বাস দলের মধ্যে রয়েছে, যেটা কিনা আসলে আগামীকালকে ম্যাচের আগে নিঃসন্দেহে একটা বড় কাজ থাকবে। তবে হ্যাঁ, কালকে ম্যাচে ফরমেশন কেমন হবে, মূল একাদশে কেমন থাকবে, কেমন কারা খেলবেন বা সাবস্টিটিউট কারা থাকতে পারেন, সেই বিষয়ে হয়তো আমরা আজকে কোচ বা খেলোয়াড়ের সাথে কথা বলার পরে জানতে পারবো। তবে এখন পর্যন্ত দলের বেশ আত্মবিশ্বাস তুঙ্গে, ভালো খেলা, প্রত্যাশা অনুযায়ী খেলা এবং শিরোপা নিয়ে দেশে ফেরার প্রবল ইচ্ছা এবং সেই মানসিকতা তাদের মধ্যে রয়েছে। এই হচ্ছে আমার কাছে থাকা দলের সবশেষ আপডেট। জি, মোহাম্মদ হাসিব, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।